দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কি এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে? যুব সমাজের ক্ষোভ এবং ছাত্র আন্দোলনের আঁচ এবার কি সরাসরি দেশের শীর্ষ নেতৃত্বের বাসভবনের দরজায় কড়া নাড়ছে? গতকাল রাজধানীর রাজপথে যে অভাবনীয় দৃশ্যের অবতারণা হলো, তা কি নিছকই এক রাজনৈতিক চমক, নাকি এক সুগভীর রাজনৈতিক সমীকরণের সুস্পষ্ট ইঙ্গিত? গতকাল দিল্লি বুকে ঘটে যাওয়া এক নজিরবিহীন ঘটনা সমগ্র দেশের রাজনৈতিক মহলে প্রবল আলোড়ন সৃষ্টি করেছে। আপনাদের নিশ্চয় মনে প্রশ্ন জাগছে, বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এই আকস্মিক পদক্ষেপ কি শাসক দলের জন্য এক নতুন এবং কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল? শিক্ষাক্ষেত্রে যে বিতর্ক এবং পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন উঠছে, তার জলটি কতদূর গড়াবে? সরকার কি বিরোধীদের চাপের মুখে নতি স্বীকার করবে, নাকি আলোচনার মাধ্যমে এই জটিল পরিস্থিতির কোনো গ্রহণযোগ্য সমাধান সূত্র বেরিয়ে আসবে? ঘটনার সূত্রপাত বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং তার প্রশ্নপত্র ফাঁস বা পেপার লিক সংক্রান্ত বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতি দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং যুব সমাজের মনে এক গভীর হতাশা এবং ক্ষোভের জন্ম দিয়েছে। গত 20 জুলাই রাজধানী দিল্লির বুকে সেই ক্ষোভের এক বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায় বলেই মন্তব্য করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। হাজার হাজার ছাত্রছাত্রী এবং যুব সম্প্রদায় সংসদ ভবনের দিকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে। তাদের মূল দাবি ছিল শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং বর্তমান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। পরিস্থিতি এক পর্যায়ে এমন জায়গায় পৌঁছায় যে আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে পদক্ষেপ গ্রহণ করতে হয়। এই আন্দোলনের প্রথম দিকে কংগ্রেস দলের অবস্থান নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কংগ্রেস প্রাথমিকভাবে এই আন্দোলন থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছিল। এর একটি অন্যতম কারণ হতে পারে যে যন্তর মন্তরে যে সংগঠন এই প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছিল, বিশেষ করে ককরোচ জনতা পার্টি বা সিজেপি, তাদের সাথে হয়তো আম আদমি পার্টির একটি প্রচন্ড যোগাযোগ রয়েছে বলে কংগ্রেস নেতৃত্ব মনে করছিল। রাজনীতিতে নিজেদের স্বতন্ত্র অবস্থান বজায় রাখা এবং অন্য কোনো দলের রাজনৈতিক ফায়দা নেওয়ার সুযোগ না দেওয়ার যে স্বাভাবিক প্রবৃত্তি, সম্ভবত সেই জায়গা থেকেই কংগ্রেস প্রথম দিকে কিছুটা সতর্কতা অবলম্বন করেছিল। কিন্তু গতকাল অর্থাৎ 21শে জুলাই পরিস্থিতির এক আমূল পরিবর্তন ঘটে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী অনুধাবন করেন যে দেশের যুব সমাজের এই আবেগ এবং দাবিকে কোনোভাবে উপেক্ষা করা যায় না। আর ঠিক সেই মুহূর্তেই তিনি এক অভাবনীয় রাজনৈতিক কৌশল গ্রহণ করেন। গতকাল ছিল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের জন্মদিন। স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে এটি একটি উৎসবের দিন হওয়ার কথা ছিল। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে.সি. বেণুগোপাল দলের সমস্ত লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের কাছে একটি বার্তা পাঠান। সেই বার্তায় বলা হয়েছিল যে বিকেল 3টের সময় দলের সভাপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সকলকে 10 রাজাজি মার্গের সরকারি বাসভবনে উপস্থিত হতে হবে। এই বার্তা পেয়ে কংগ্রেসের প্রায় সমস্ত শীর্ষ নেতা এবং সাংসদরা সেখানে জড়ো হতে শুরু করেন। এমনকি কেরালা মুখ্যমন্ত্রী ভি.ডি. সতীশন এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি.কে. শিবকুমার, যিনি মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়ে আলোচনার জন্য দিল্লিতে ছিলেন, তারাও সেখানে উপস্থিত হন। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বড়রাও নির্দিষ্ট সময়ে সেখানে পৌঁছে যান। প্রাথমিকভাবে কথা ছিল যে একটি কেক কেটে দলের সভাপতির জন্মদিন উদযাপন করা হবে, কিন্তু মল্লিকার্জুন খার্গে স্পষ্ট জানিয়ে দেন যে দেশের বর্তমান পরিস্থিতিতে, বিশেষ করে যখন ছাত্রছাত্রীরা তাদের ন্যায়ের দাবিতে রাস্তায় নেমেছে এবং তাদের ওপর পুলিশের লাঠিচার্জের মতো ঘটনা ঘটছে, তখন এই ধরনের কোনো উৎসব করা সমীচীন নয়। এই সিদ্ধান্তটি দলের ভিতরে এক নতুন বার্তা সঞ্চার করে। এরপরই রাহুল গান্ধী দলের সাংসদদের উদ্দেশ্যে এক তাৎপর্যপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান যে যেহেতু সরকার পক্ষের কাছ থেকে তারা কোনো সদর্থক সাড়া পাচ্ছেন না, তাই তারা সরাসরি প্রধানমন্ত্রী বাসভবনের সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করবেন। এই সিদ্ধান্তটি এতটাই গোপনীয় ছিল যে দলের অনেক সাংসদও আগে থেকে এর বিন্দু বিসর্গ জানতেন না। উদ্দেশ্য ছিল অত্যন্ত পরিষ্কার, কোনোভাবে যেন প্রশাসন বা পুলিশ আগে থেকে এই খবর পেয়ে তাদের বাধা দিতে না পারে। মল্লিকার্জুন খার্গের বাসভবন থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 7 লোক কল্যাণ মার্গের দূরত্ব খুব একটা বেশি নয়। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতাদের একটি বিশাল দল পায়ে হেঁটে সেই উচ্চ নিরাপত্তা বলয়ে ঘেরা এলাকার দিকে অগ্রসর হন। দিল্লির মতো একটি শহরে যেখানে প্রধানমন্ত্রীর বাসভবনের আশেপাশের এলাকাকে অত্যন্ত সংবেদনশীল বা হাই সিকিউরিটি জোন হিসেবে গণ্য করা হয়, সেখানে এত বড় একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এইভাবে পৌঁছে যাওয়া প্রশাসনকে রীতিমতো অবাক করে দেয়। পুলিশ এবং নিরাপত্তা রক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই রাহুল গান্ধী এবং তার অনুগামীরা সেখানে ধর্নায় বসে পড়েন।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিরোধী শিবিরের অন্যান্য দলগুলির মধ্যেও আলোড়ন পড়ে যায়। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সেই সময় তার দলের কয়েকজন সাংসদদের সাথে বসে টেলিভিশনে খবর দেখছিলেন। তিনি যখন জানতে পারেন যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় বসেছেন, তখন তিনি কাল বিলম্ব না করে তার সঙ্গীদের নিয়ে সেই ধর্না মঞ্চে গিয়ে পৌঁছে যান। এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলেও এই প্রতিবাদে যোগ দেন। রাহুল গান্ধীকে দেখা যায় অত্যন্ত শান্তভাবে বসে থাকতে এবং তিনি তার দলের সহকর্মীদের হাতে প্লাস্টিকের জিপটাই তুলে দেন, যাতে পুলিশ তাদের জোর করে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে তারা একে অপরের সাথে হাত বেঁধে প্রতিরোধ গড়তে পারেন। রাহুল গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেশের সাধারণ মানুষ এবং দেশপ্রেমিক নাগরিকদেরও এই প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান। তিনি স্পষ্ট বার্তা দেন যে ছাত্রদের উপর আঘাত মানে দেশের প্রতিটি পরিবারের উপর আঘাত। এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারও অত্যন্ত দ্রুততার সাথে প্রতিক্রিয়া জানায়। সরকার পক্ষ কোনোভাবেই চায়নি যে পরিস্থিতি আরো জটিল হোক বা এই ঘটনা থেকে বিরোধীরা কোনো বড় রাজনৈতিক সুবিধা লাভ করুক। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিরোধীদের সাথে আলোচনা শুরু করতে যান। সরকার পক্ষের তরফ থেকে অত্যন্ত গঠনমূলক একটি প্রস্তাব দেওয়া হয়। মন্ত্রী জিতেন্দ্র সিং জানান যে সরকার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মূল দাবিটি মেনে নিতে প্রস্তুত, অর্থাৎ সংসদে নিট পরীক্ষা এবং পেপার লিক সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ আলোচনা করতে সরকারের কোনো আপত্তি নেই। গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদই হলো যে কোনো বিষয়ের আলোচনার জন্য সর্বশ্রেষ্ঠ স্থান এবং সরকার সেই ঐতিহ্য মেনেই আলোচনার প্রস্তাব দেয়। কিন্তু এখানে একটি মতপার্থক্য তৈরি হয়। সরকার পক্ষের দাবি অনুযায়ী রাহুল গান্ধী হঠাৎ করেই তার অবস্থান পরিবর্তন করেন এবং দাবি করেন যে শুধু আলোচনায় যথেষ্ট নয়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সরকার পক্ষ বোঝানোর চেষ্টা করে যে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় নিছক প্রতিবাদের ভিত্তিতে কোনো মন্ত্রীর পদত্যাগ দাবি করা যুক্তিযুক্ত নয় এবং ধর্নায় বসার জন্য এই স্থানটিও উপযুক্ত নয়। পুলিশ তাদের যন্ত্র মন্ত্রে গিয়ে প্রতিবাদ করার অনুরোধ জানায়, কিন্তু বিরোধীরা তাদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত প্রশাসনকে বাধ্য হয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে হয়। পুলিশ রাহুল গান্ধী, অখিলেশ যাদব সহ অন্যান্য নেতাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং তাদের ছত্রসাল স্টেডিয়ামে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে কিভাবে তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তা আমরা সকলেই দেখেছি। This morning I went and met the Speaker of the Lok Sabha and I said to him that it was important that we be allowed to debate what happened to the students the day before. The Speaker said he needed to take permission from the government, but it was very clear to us in the hours after that there was no interest in the government of having a debate. तो हमने डिसीजन लिया कि हम प्राइम मिनिस्टर के घर के सामने जाके धरना करें और जो स्टूडेंट्स की इशू है, जो देश के लिए सबसे जरूरी इशू है और जो उनके खिलाफ किया गया है, वो हम नेशनल अटेंशन में लाएं और प्राइम मिनिस्टर का घर के सामने जाके करें। Why is the Indian education system collapsing? Why are papers leaking? Why is education so expensive in India? Why do families have to destroy themselves financially to educate their children? These are legitimate questions. And there's absolutely nothing wrong with asking these questions. Students की मांगे हैं, पहला धर्मेंद्र प्रधान और अमित शाह का रेजिग्नेशन, दूसरा कि स्टूडेंट्स को जिन्होंने मारा है, जिन्होंने ह्यूमिलिएट किया है, उन पर एक्शन लिया जाए और जो भी स्टूडेंट्स पर केसेस हैं उनको हटाया जाए। फाइनली पूरी ऑपोजिशन चाहती है कि ये जो इशू है, देश का सबसे बड़ा इशू है, इस पे कल लोकसभा में, राज्यसभा में डिबेट हो और हम अपनी बात रख सकें। मेरा मोदी जी से एक सजेशन है, एज एलओपी, कल जो हुआ, जो आपकी सरकार ने, आपके होम मिनिस्टर ने किया, उसके लिए आप देश के स्टूडेंट से माफी मांगिए और जल्दी से जल्दी एग्जामिनेशन सिस्टम और एजुकेशन सिस्टम्स पर रिफॉर्म शुरू कीजिए। आप सब ने हमारा समर्थन किया। सारे लोग जो स्टूडेंट्स की इशू के लिए लड़ रहे हैं, एक साथ लड़ रहे हैं, मैं आप सबका दिल से धन्यवाद करता हूं। এই সমগ্র ঘটনার একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিক হলো দেশের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া।
সাধারণত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোনো বিষয়ে অত্যন্ত ভেবেচিন্তে এবং উপযুক্ত সময়ে নিজের মতামত ব্যক্ত করেন। গত 20 জুলাই যখন ছাত্র বিক্ষোভ চলছিল তখন শীর্ষ নেতৃত্বের তরফ থেকে সরাসরি কোনো বিবৃতি আসেনি, কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করে এবং যুব সমাজের আবেগের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী কাল বিলম্ব না করে তার নীরবতা ভঙ্গ করেন। গতকাল যখন সংসদ অধিবেশনের আগে এনডিএ সংসদদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত স্পষ্ট ভাষায় জানান যে পেপার লিক বা প্রশ্নপত্র ফাঁসের ঘটনা একটি ঘোর পাপ। তার এই মন্তব্যটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে সরকার একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে তারা ছাত্রদের সমস্যা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহল এবং এই ধরনের অন্যায়ের সাথে কোনো আপোষ করা হবে না। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে সরকার ইতিমধ্যেই এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, নিট পরীক্ষার পুনর্মূল্যায়ন হয়েছে এবং অভিযুক্ত 13 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সরকার যে এই বিষয়ে অত্যন্ত সংবেদনশীল তা প্রমাণ করার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে দায়িত্ব দেওয়া হয়। তিনি বিভিন্ন হাসপাতালে গিয়ে আহত ছাত্রদের সঙ্গে দেখা করেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। সরকার পক্ষ সেই সমস্ত ছাত্র প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পথ খোলা রেখেছে যারা যন্ত্র মন্ত্রে প্রতিবাদ করছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকার অত্যন্ত সুকৌশলে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তারা একদিকে যেমন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছে, অন্যদিকে তেমনি মানবিক দিকটিও তুলে ধরার চেষ্টা করছে, যাতে দেশবাসীর মনে কোনো ভ্রান্ত ধারণা তৈরি না হয়। গতকালের এই ঘটনা শুধু শাসক এবং বিরোধীদের সংঘাতকেই তুলে ধরেনি, বিরোধী শিবিরের অভ্যন্তরীণ সমীকরণকেও নতুন করে সামনে এনেছে। কংগ্রেস যখন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণা দিচ্ছে, তখন আম আদমি পার্টি সম্পূর্ণ অন্য বয়ান দিয়েছে। আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেন যে সিজেপি বা ককরোচ জনতা পার্টির মূল আন্দোলন থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই কংগ্রেস এই নাটকীয় পদক্ষেপ গ্রহণ করেছে। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল সকালে পার্লামেন্ট পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছান ধৃত ছাত্রছাত্রীদের খবর নিতে এবং পরে তিনি যন্ত্র মন্ত্রে গিয়ে ছাত্রদের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন। এই ঘটনা প্রমাণ করে যে বিরোধী দলগুলি মূল ইস্যুতে একমত হলেও কে এই আন্দোলনের রাজনৈতিক মাইলেজ বা সুবিধা নেবে তা নিয়ে তাদের মধ্যে একটি প্রচ্ছন্ন প্রতিযোগিতা রয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অত্যন্ত কৌশলে এই পুরো বিষয়টিকে একটি জাতীয় স্তরে রাজনৈতিক বিতর্কে পরিণত করতে চাইছেন। তিনি এই আন্দোলনকে শুধুমাত্র শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ না রেখে এটিকে সরাসরি সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন। আগামী 3 বছরে যে সংসদের অধিবেশন অত্যন্ত উত্তপ্ত হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। সরকার পক্ষ ইতিমধ্যে প্রস্তুত হয়ে আছে সংসদের উভয় কক্ষে তাদের বক্তব্য পেশ করার জন্য। সরকার চাইবে তাদের গৃহীত সমস্ত ইতিবাচক পদক্ষেপগুলি দেশবাসীর সামনে তুলে ধরতে। অন্যদিকে বিরোধীরা চাইবে এই ইস্যুটিকে বাঁচিয়ে রেখে সরকারকে কোণঠাসা করতে। গতকালের এই ঘটনা আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামোর একটি চিরচেনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে। একদিকে যেমন রয়েছে নাগরিকদের প্রতিবাদ করার মৌলিক অধিকার, অন্যদিকে তেমনি রয়েছে একটি নির্বাচিত সরকারের প্রশাসনিক দায়িত্ববোধ এবং স্থিতিশীলতা বজায় রাখার তাগিদ। সরকার এবং বিরোধীদের এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দাঁড়িয়ে দেশের সাধারণ মানুষ, বিশেষ করে যুব সমাজ এখন তাকিয়ে আছে একটি স্থায়ী এবং স্বচ্ছ সমাধানের দিকে। আগামী দিনে রাজনীতির এই জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।